বাতাসের প্রখরতা এতটাই বেশি যে উত্তপ্ত গরমও তার আবেশের শীতলতায় রূপ নিয়েছে। হাওয়াতে চলা প্রতিটা যান্ত্রিক বাহন ছুটছে একটা ভিন্ন উদ্দেশ্যে। কেউ ছুটছে জীবনের তাগিদে, কেউ ছুটছে জীবন উপভোগ করতে, কেউ বা জীবন বাঁচানোর উদ্দেশ্যে, হয়তোবা কেউ জীবনের সমাপ্তি টানতে। খোলা জানালার উপরে হাতের কনুয়ে ভর করে তালুতে গাল ঠেকে আছে রায়। খোলা জানালা থেকে প্রবেশ করা বাতাসে তার কফি কালার শিফন হিজাবটা ফতফত করে উড়ছে মাখনের মতো। গাল দুটো সিক্ত হচ্ছে নোনা জলে। শরীরটা ক্লান্তিতে নুয়ে আছে। শেষবার আহার করেছিল গতকাল রাতে। তাও মনের মাঝে এক নিদারুণ উত্তেজনায় তেমন গলাধঃকরণ করতে পারেনি। মনে চলছিল তাসকিনের হিডেন রুম থেকে চুরি করে আনা নীল নোটবুকটা পড়ার প্রয়াস। বরাবরের মতো রায় চিরকুটের জন্য বেশ প্রভাবিত থাকতো। একটা মাস কাটিয়ে দিত একটা চিরকুট পড়ে, প্রতিটা শব্দ থেকে শুরু করে প্রতিটা লাইন, ইভেন ভাঁজটুকু সে মনোযোগ সহ দেখত। সেখানে আস্ত একটা নোটবুক পাওয়ার পর কেমন হওয়া উচিত আবেগ, হ্যাঁ আবেগই হয়তো। এখন যে কিসের তাড়নায় সে অশ্রু বিসর্জন দিচ্ছে জানা নেই। পাশেই তার মা, তার পাশে শাশুড়ি। শাশুড়ির গুনগুন করে কাঁদার শব্দ এখনো বন্ধ হয়নি। রিদিমা মির্জা আগলে আছে তাকে। ড্রাইভিং সিটে তানজিম আর ফ্রন্ট সিটে রায়হান সাহেব। নোটবুকটা রায় দেখেছিল তাসকিনের সাথে একদিন হিডের রুমে গিয়ে, যেদিন তাসকিন রায়ের সামনে নিজের ব্ল্যাক হ্যাট হ্যাকার হওয়ার মুখোশটা উন্মোচন করেছিল। তারা ঢাকার হাইওয়ে করে এগিয়ে যাচ্ছে এবার কেয়ার হসপিটালের দিকে। তাসকিনকে সেখানে অ্যাডমিট করা হয়ে গেছে ইতিমধ্যে। কিছুক্ষণ আগেই রেহেনা শেখের ফোনে তাসফিনের কল এসেছিল। কথা অবশ্য বলতে পারেনি বেচারা, শুধু বদ্ধ পাগলের মতো বিলাপগুলো এসেছে পারে। গতকাল রায়ান গিয়েছিল রাদীপকে রিসিভ করতে। আজ সকালে তাসিন, তিশা আর তানিশার যাওয়ার কথা হয়েছিল। ল্যান্ড করে বের হওয়ার পরই রায়ানের কাছে ভাইয়ের নিদারুণ অসুস্থতার কথা শুনে পাগলের মতো ছুটেছে তারা এবার কেয়ার হসপিটালের উদ্দেশ্যে। পিছনের গাড়িতে তানিশা আর রায়ের ফুপু আফিয়া আছে। রাইমকে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে রামিসার কাছে। স্বামীর জন্য মহব্বতের কোটা তো জানা মতে শূন্য রায়ের। তারপরও বুকটা কেন এত পুড়ছে। একটা সময় তাকে এমন নিস্তেজ দেখার জন্য মরিয়াছিল রায়। তাহলে আজ এত জ্বলছে কেন ভিতরটা? এসব ভাবনা চিন্তার মাঝে পেট মুচড়ে উঠল রায়ের। সে দুই হাতে মুখ চেপে ধরে ওয়াক ওয়াক করতে লাগলো। রেহেনা শেখ পাশে থাকাতে উনি গুনগুন বন্ধ করে কান্না চোখে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার, আবার কি হলো? তানজিম ততক্ষণে গাড়ির ব্রেক কষে দিল। ঝট করে দরজা খুলে রায় বের হয়ে রাস্তার উপরেই হরহর করে বমি করে ভাসিয়ে দিল। রিদিমা মির্জা, রেহেনা শেখ সহ রাস্তায় বের হয়ে আসলো। গাড়ির পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে রায়। বুকটা যেন ভেঙে বেরিয়ে আসতে চাইছে। গলা জ্বালা করছে বমির তীব্রতায়। কপালের পাশ দিয়ে নেমে আসা ঘামের ফোঁটাগুলো বাতাসে শুকিয়ে যাচ্ছে, কিন্তু ভিতরের অস্থিরতা একটুও কমছে না। রিদিমা মির্জা তাড়াতাড়ি তার কাঁধে হাত রাখলো। পানি দাও, কেউ পানি দাও। তানজিম দৌড়ে গাড়ি থেকে বোতল এনে দিল। রেহেনা শেখ কাপা হাতে রায়ের মাথাটা ধরে পানি খাওয়াতে লাগলো। এভাবে না খেয়ে থাকলে এমনই হবে মা। রায় কোনো জবাব দিল না, শুধু পানি খেয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে চোখ খুলে রাস্তার ওপাশ তাকালো। দূরে হাইওয়ের উপর দিয়ে একটার পর একটা গাড়ি ছুটে যাচ্ছে। সবাই যেন কোথাও পৌঁছানোর তাড়নায়, শুধু তারই যেন কোথাও পৌঁছানোর নেই। হঠাৎ করে বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল। তবে এবার সেটা বমি না, অন্য কিছু। নোটবুকটা মনে হতেই হাত কাঁপতে লাগলো তার। ব্যাগটা শক্ত করে চেপে ধরল সে, যেন ওই নোটবুকটাই এখন তার সবচেয়ে বড় ভয়, আবার সবচেয়ে বড় উত্তরও। তানজিম বলল, চলো, দেরি হচ্ছে। তাসিন ফোন করেছিল, অবস্থা খুব একটা ভালো না। শেষ কথাটা বলতে গিয়েও থেমে গেল সে।
রায় ধীরে ধীরে গাড়িতে উঠে বসলো, জানালার পাশে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করলো। কিন্তু চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সেই নোটবুকের পাতা, কালো কালিতে লেখা অদ্ভুত সব কথা, তাসকিনের লুকানো এক জগৎ। এবার কেয়ার হসপিটালের সামনে পৌঁছাতে এক অদ্ভুত চাপা উত্তেজনা চারিদিকে। সাদা আলো, দৌড়দৌড়ি করা নার্স, স্ট্রেচার ঠেলতে থাকা ওয়ার্ড বয়, সব কিছুই যেন খুব দ্রুত, খুব ঠান্ডা। গাড়ি থামতে সবাই প্রায় দৌড়ে ভিতরে ঢুকলো। রায় একটু পিছিয়েই নামলো। তার পা যেন ভারী হয়ে গেছে, প্রতিটা পদক্ষেপ নিতে কষ্ট হচ্ছে। ভিতরে ঢুকতে তাসফিনকে দেখা গেল, চুল এলোমেলো, চোখ লাল, ঠোঁট কাঁপছে। রেহেনা শেখকে দেখে ছুটে এসে প্রায় ঝাঁপিয়ে পড়ল সে। আম্মু, ভাইয়া। ভাইয়া কিছু বলছে না, চোখই খুলছে না। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল সে। রায় স্থির, একদম স্থির। তার ভেতরে যেন কিছু একটা জমে জমে পাথর হয়ে গেছে। না কান্না আসছে, না চিৎকার, শুধু একটা শূন্যতা। ডাক্তার রায়হান সাহেবদের সাথে কথা বলছে একটু দূরে দাঁড়িয়ে। সবাই ছুটে গেল সেখানে। পেশেন্টের ব্রেনে আগের ইনজুরির ইফেক্ট আবার স্ট্রেগার হয়েছে। আমরা চেষ্টা করছি, কিন্তু এখনো কনসাস হয়নি। আগের ইনজুরি শব্দটা কানে যেতেই রায়ের বুকটা ধক করে উঠল। তার হাত ধীরে ধীরে ব্যাগের ভিতরে ঢুকলো, আঙ্গুল ছুঁয়ে গেল সেই নীল নোটবুকের কভারে। রায় ধীরে ধীরে দেওয়ালের পাশে গিয়ে দাঁড়ালো। সবাই ব্যস্ত, কেউ তার দিকে খেয়াল করছে না। সে ব্যাগ থেকে নোটবুকটা বের করলো, কাপা হাতে প্রথম পাতাটা খুলল না। রায়ের নিঃশ্বাস থেমে গেল, চোখ বড় বড় হয়ে উঠল তার। আর ঠিক তখনই আইসিইউর দরজা হঠাৎ করে খুলে গেল। ঠক শব্দ করে দরজাটা অল্প খুলে গেল। রিদিমা মির্জা রুমের চারদিকে একবার নজর বুলিয়ে থমকে গেল। বেডের ঠিক পিছনে দেওয়ালে বিশাল এক ফটো ফ্রেমের দিকে তাকিয়ে। সাদা পাঞ্জাবিতে মোড়ানো এক অদ্ভুত আভিজাত্যের ছাপ, যেন নীরব ক্ষমতার ভাষা। তার পড়তে পড়তে লুকিয়ে আছে, ছবিতে বসে থাকা মানুষটা শুধুই একজন নেতা নয়, এক অনিবার্য উপস্থিতি। চোখে চিকন সোনালি ফ্রেমের চশমা, যার আড়ালেও দৃষ্টির তীক্ষ্ণতা যেন স্পষ্ট অনুভব করা যায়। গালে চাপদাড়ি, মুখাবয়বে দৃঢ়তা আর অভিজ্ঞতার ছাপ। আলিশান ভঙ্গিতে বসে আছে সে, এক পা অন্য পায়ের উপর তুলে, হাতটা হালকা করে আমরেস্টে রাখা, যেন চারপাশে সব কিছু তার নিমন্ত্রণে। বাতাসে যেন থমকে আছে তার উপস্থিতির ভারে। হ্যাঁ, সে তাসকিন, একটি নাম যার সাথে জড়িয়ে আছে ক্ষমতা, রহস্য আর অদেখা অনেক গল্প। রিদিমা মির্জা স্যুপের বাটিটা হাতে এগিয়ে গেল মেয়ের দিকে। গোলাপি একটা কুর্তি পরনে উবু হয়ে শুয়ে তাকিয়ে আছে ছবিটার দিকে, হাতে ফোনটা চেপে ধরা। পাশে অবস্থিত সেই নীল নোটবুক, যা এখন তার স্থায়ী সঙ্গী। তাদের অবস্থান গুলশান 12-তে, তাসকিনের নিজস্ব ফ্ল্যাটে। প্রথম দিন তারা বসুন্ধরায় মির্জাদের অন্য বাড়িতে থাকলেও গতকাল হসপিটাল থেকে এখানে এসেছে। বেলা 11:30। একটু পর তারা বের হবে। তানিশা আর রাদীপ মোটামুটি সব গুছিয়ে নিয়েছে। তাসজিম ফিরে গেছে গতকাল রাতে, এখন তারা ফিরে যাবে। গতকাল রাতে তৌসিফ মির্জা, তাসিন, রেহেনা শেখ, তাসফিন যাবে তাসকিনকে নিয়ে। এয়ার অ্যাম্বুলেন্সে করে উড়াল দিয়েছে সিঙ্গাপুরের আকাশে। তার স্ত্রীকে নেওয়া যায়নি। প্রথমে তো রায়ের পাসপোর্টে মেয়াদ নেই, তারপর শরীরটাও ভালো নেই, কেমন পাগল পাগল লাগছে দেখতে। এখন সে তাসকিনের রুমে শুয়ে আছে। ঢাকায় তাসকিনের অপারেশন করা হয়েছিল, ব্লিডিং বন্ধ হলেও জ্ঞান ফেরেনি। আজ 4 দিন যাবৎ জ্ঞান নেই তাসকিনের। পরশু সন্ধ্যায় অপারেশন হয়, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে বিধায় এখন আবার বিদেশে তারা। রায় মায়ের ডাক কানে ঢুকলেও বেশি ভাবাবেগি হলো না রায়ের। সেভাবেই শুয়ে রইল। রিদিমা মির্জা এক দীর্ঘশ্বাস ছেড়ে বসল রায়ের মাথার কাছে। মেয়ের মাথার নিচে বালিশটা অবধি নেই। রিদিমা মির্জা রায়ের মাথাটা নিজের কোলে তুলে নিয়ে হাত বুলিয়ে বলল,
এভাবে আর কত চলে মা? রায়ের বন্ধ তীর তীর করে কাঁপতে থাকা চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রিদিমা মির্জা নিজে ডান হাত দিয়ে মেয়ের চোখের জলটুকু মুছিয়ে দিয়ে বলল, আল্লাহর ওপর ভরসা রাখো রায়, তিনি আছেন। রায় ঘুরে মায়ের পেট জড়িয়ে ধরে বলল, উনি বাঁচবে না আম্মু? বাঁচবে, বাঁচানোর তাগিদেই তো এত ছোটাছুটি। আমার ভালো লাগছে না আম্মু, ওঠো, আম্মু খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। আমি খাবো না আম্মু। তুমি না খেতে খেতে তো মারা পারবে। তখন আজ তাজ ফিরে এসে কি দেখবে? ডাক্তারও দেখাচ্ছ না। তাজ থাকলে নিজের উপর এত অযত্ন করতে তোমাকে দিত? রায় ফ্যাল ফ্যাল করে তাকালো। রিদিমা মির্জা আশ্বাস দিয়ে বলল, ওঠো, খাও, নিজেকে সুস্থ করো, তাজ ফিরবে খুব শীঘ্রই। রায় একবার নোটবুকটার দিকে তাকালো। এখন অবধি পড়া হয়নি। মির্জা বাড়ির সামনে গাড়িগুলো এসে থামলো। রাজপ্রাসাদের মতো দুর্গ বাড়িটা যেন হাহাকার করছে। চারদিকে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। নিয়মমাফিক গার্ডরা সারি বেঁধে দাঁড়িয়ে আছে। তুলনামূলক গার্ডরা আরও বিপুল পরিমাণে আছে। আহানা শেখ আর তিশা দাঁড়ানো বাড়ির সদর দরজায়। গাড়ি থেকে রায়, রিদিমা মির্জা আর তানিশা বের হলো। রাদীপ ফ্রন্ট সিট থেকে বের হলো। ড্রাইভার গার্ডরা মিলে ওদের জিনিসপত্রগুলো বের করে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। তিশা আগে ছুটে আসলো, এসে তানিশাকে জড়িয়ে ধরলো। চারজনের মুখই অমাবস্যার অমোঘ নিঃশ্বাস ছেয়ে আছে। তিশা তানিশাকে ছেড়ে রায়কে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাবি? রায় নিজের দুর্বল ডান হাতটা তিশার পিঠে আলতো করে দিয়ে বলল, ভালো আছি আপু। আহানা শেখ এসে রায়ের মুখটা আঁকড়ে ধরে কপালে চুমু দিল। তানিশাও নির্জীব। কি সুন্দর মেয়ে দুটো, কেমন নেতিয়ে গেছে। রাদীপ গেট থেকেই বিদায় নিল। সে আজ বাড়িতে ফিরতে চায়, আগামীকাল আবার আসবে। বোনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল, স্ত্রীকে চোখে চোখে সান্ত্বনা দিল। শেষে মা এবং মামির থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। রায় নীরবে এগিয়ে গেল চেনা গন্তব্যের দিকে। ভেতরে ঢুকতেই চোখে পড়ল মায়া আর জুঁইকে। দুজনে উঠে দাঁড়িয়েছে। রায় শুধু মায়াকে সালাম দিয়ে কেটে পড়ল। ওদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করার সময়টুকু দিল না। রায় ছুটে চলল নিজেদের রুমে, যেটা তার কাছে প্রথম দিনের দিকে জেলখানা লাগতো। সারাদিন সে টুকুর টুকুর করে এদিক সেদিক ঘুরত, তাও রুমে যেত না। রাত হলে সে কি আতঙ্ক। রুমে বাঘের বেশে থাকতো তাসকিন, আর রায় শিকার রূপে অনিচ্ছা থাকার পরও রুমে ঢুকত। পুরনো কথা রায় আর ভাবতে চাইল না। মানুষটা অসুস্থ, এখন শুধু মন ভরে তার জন্য দোয়া করা দরকার। রায় রুমের দরজার নবটা ঘুরিয়ে ভিতরে প্রবেশ করতেই পরিচিত সেই সুবাসটুকু পেল। রায় এদিক ওদিক তাকাতে তাকাতে গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করলো। নিস্তব্ধতা যেন চারপাশে জমাট বেঁধে আছে। অস্বাভাবিক এক নীরবতা। পরিপাটি নিখুঁতভাবে গোছানো ঘরটা যেন কিছু লুকিয়ে রেখেছে নিজের ভিতর। হঠাৎই তার দৃষ্টি গিয়ে থামল বেডের দিকে। আর ঠিক সেই মুহূর্তে যেন সময় থমকে গেল। সাদা চাদরের উপর পড়ে আছে এক রক্তাক্ত নিথর দেহ, নির্মম, স্তব্ধ, ভয়াবহ। পাশেই তার স্ত্রীকে বাচ্চাদের মতো আঝাড়ি করে ক্রন্দনরত অবস্থায় দেখা গেল। রায় নীরবে নিজের নিচের ঠোঁট কামড়ে ধরল। স্ট্রোক করার আগে লোকটা কতটা যন্ত্রণা সহ্য করেছিল। নিশ্চয়ই গলা কাটা মুরগির মতো ছটফট করছিল রায়ের বাম পাশে শুয়ে। তারপর রায় কেন টের পেল না? আসলে সে কবেই বা লোকটার খেয়াল রেখেছিল। দিন রাত 24 ঘন্টা তো অভিশাপই দিয়ে এসেছিল তাকে। অথচ তার একটা ঠোকা লাগলেও ব্যতিব্যস্ত হয়ে পড়তো তাসকিন। মানুষটা শুরু থেকে রায়কে ভীষণ যত্ন করত। শুরুর দিকে আড়ালে আবডালে করলেও শেষের দিকে সামনাসামনি করত। রায় তো বরাবর মতো নির্লিপ্ত থাকতো তাসকিনের ব্যাপারে। হঠাৎ হঠাৎ রায়ের বুকটা কামড়ে ধরে। আচ্ছা, তাসকিনের এই অবস্থার জন্য রায় দায়ী নয়তো? আল্লাহ হয়তো কোনো একটা সময় তার অভিশাপ কবুল করে নিয়েছিল। নাকি লোকটা ইচ্ছাকৃত নিজেকে মৃত্যুর দিকে টেনে নিয়ে গেছে? তার নিজের তো অজানা নয়।
নিজের শরীরের অবস্থার কথা, তাহলে কেন এতটা হেলাফেলা করলো জীবন নিয়ে? রায়কে মুক্ত করতে বারবার তো বলতো রায়ের মুক্তি সেদিনই মিলবে যেদিন সে দুনিয়া ত্যাগ করবে। এসব ভাবতে ভাবতে আবারও গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল রায়ের। সে আর কাঁদবে না বলে ঠিক করেছে। লোকটা তাকে কাঁদানোর জন্যই এমন করছে। বাম হাত দিয়ে গালটা মুছে নিল। শরীরটা খুব খারাপ লাগছে। কয়েকদিন যাবৎ না খাওয়া না দাওয়া না হচ্ছে, অথচ এ বাড়িতে আসার পর কখনো সে অভুক্ত থাকেনি। তাসকিন তাকে জোর করে খাওয়াতো, জোর করে গোসল করাতো, অত্যাচারের নাম করে। এদিকে খুব অসুস্থ হয়ে পড়েছে হুমায়রা শিকদার। তাকে মিথ্যা জানানো হলেও সে হয়তো কিছুটা আঁচ করেছে। এদিকে মায়ের ওই অবস্থা, কিভাবে কি হবে কিছুই ভেবে পাচ্ছে না কেউ। রায় মাথার কালো হিজাবটা খুলল বেশ সময় নিয়ে। ড্রেসিং মিররের উপর সাজানে তাসকিনের সারি সারি পারফিউমের কৌটা। শিফন হিজাবটা সরিয়ে রেখে রায় একটা পারফিউম তুলে নিয়ে ঘ্রাণ শুকলো। তার এককালের আতঙ্ক ছিল এই সুগন্ধ। রায় একটা দীর্ঘশ্বাস ফেলল। রায় সব রেখে গোসলে গেল। ফিরে এসে তার আল্লাহর দরবারে প্রার্থনায় বসতে হবে। একমাত্র ভরসা তো তিনি, এই আরশের মালিক। বিকালের কমলা রোদটা হেলে পড়েছে। সূর্যটা বোধহয় এবার ডুববে। রায় একটা লেমন কালার চুড়িদার পরে এসে বেলকনিতে ইজি চেয়ারটায় বসলো। হাতে নীল নোটবুকটা এখনো খুলে দেখা হয়নি। আজ রাত 2টায় তাসকিনের সার্জারি। জীবন মরণের প্রশ্ন, হয় বাঁচবে না হয়। রায় একটা দীর্ঘশ্বাস ফেলল। এত বড় রিস্ক নেওয়া উচিত হবে না মনে করে আবার নীল মির্জা পরিবার, এছাড়া উপায় নেই কোনো। হাত চালিয়ে নোটবুকটা খুলল। সৈয়দা মেহেলিয়া রাইমা, তার নাম, চেহারার সাথে নামের মিল আছে। প্রথম পাতায় এটুকুই লেখা ছিল। এরপরের পাতা উল্টালো। সাদা কাপড়ে মোড়ানো, নীল চোখ। মনে রাখে যত গল্প, যত আশ্চর্য ভোচক। নীরব রাতে ঝলমল তারা হয়ে জ্বলে। হৃদয় কাঁপায়, নীরবতার মাঝে গুঞ্জন চলে। সাদা কাপড়ে মোড়ানো নীল চোখ, দূর আকাশে যেন উড়ে যায় ঢেউয়ের পোষ। একটি দৃষ্টি, হাজার অনুভূতির খেলা। বাঁধে মনে আগুন, ভাঙে স্বপ্নের কেল্লা। 3য় পৃষ্ঠা। কুকরা চুল নিয়ে রঙিন স্বপ্ন বুনি, হাসির নীল ঝিলিক, মনটা ভরে দুনি। পাহাড়ের মতো উঁচু, ঢেউয়ের মতো খেলে, প্রেমের নরম বাতাসে ভাসে সে জলে জলে। কোকড়া চুল নিয়ে রোদ্দুরে ঝলমল, মিষ্টি চোখের আলোয় মন হয়ে গেল ঝলমল। হৃদয় তার কাছে বেঁধে নিঃশব্দে ধরা পড়ল। প্রেমের ছায়ায় রাত জুড়ে স্বপ্নেরা মিলল। রায় একটা ঢোক গিলে নাক টানল। এরপর পরের পাতা উল্টালো। স্কুল সাদা ড্রেস পরা কিশোরী মেয়ে। হালকা হাওয়া খেলায় তার চুল উড়ে বেড়ে। হাসি যেন সকালে ওঠা রোদ্দুরের কিরণ। চোখে ঝিলমিল, মন কেঁপে ওঠে অজানা উল্লাসের ধ্বনিতে। 4/4/2020 ইং। তাসকিন তাহির মির্জা। প্রতিটা পৃষ্ঠায় তারিখ লেখা। রায় অবাক হয়ে শুধু দেখে যায়। চঞ্চল হরিণী, ঝিলমিল চোখের মায়া, দৌড়ে যায় ধান খেতে, বাতাসে খেলে আঁকা। কুকড়া চুল লুটিয়ে, হাসি যেন বসন্তের ছোঁয়া। প্রতিটা পদক্ষেপে হৃদয় হয় মধুর গানে ধোয়া। নীল চোখে ভেসে আসে আকাশের আলো। দেখলে মনে হয় ম্লান মৃদু স্পন্দন ভরে জল। কুকড়া চুলে ঝরে হাওয়ার সোনালি গান। চঞ্চল হরিণী যেন ঘুম থেকে উঠে বাগানের ধান। নীল চোখের ঝলক, চাঁদের আলো মেলে, হৃদয় ডুবে যায়। স্বপ্নেরা ঘুরে বেড়ে খেলে। নীল চোখে ভাসে অজানা গল্পের নোনা জল। দেখলে মনে হয় দোলা, প্রেমের নিঃশব্দ ঢল। কোকড়া চুলের ঢেউ খেলায় বাতাসের গান। নীল চোখে মিশে যায় সকাল থেকে সন্ধ্যার মান। নীল চোখে সে হাসে, মৃদু আকাশের কিরণ। প্রতি দৃষ্টি ছুঁয়ে যায় হৃদয়ের নীরব সুরের ধ্বনি। সাদা ড্রেসে দৌড়ে যায় চঞ্চল হরিণী নীল চোখে। চোখ রাখলেই ভরে যায় মন মধুরিণী। ভালোবাসি প্রিয়তমা, নীল চোখের হাসিতে। কোকড়া চুলে খেলে হাওয়া, মন ভরে জোনাকের বাঁধনে।
সাদা ড্রেসে স্কুলের পথে দৌড়ে চঞ্চল হরিণী ছোট বাবুই পাখির মতো উড়ে যায় হৃদয়ের বুকে গোপনে। তার গানের গলা মধুর সুরের জাল, নীল চোখে ভাসে প্রেমের নিঃশব্দ ছায়াল। কোকড়া চুলে হাওয়া খেলে হালকা চঞ্চল হরিণী হাসে, মন ভরে নীরব আলোয় ভেলা। তার গানের গলা যেন শিশিরের গান, ছোট বাবুই পাখি থেমে শোনে ক্ষণিক ধ্যান। সাদা ড্রেসে স্কুলের প্রিয়তমা দৌড়ে আসে, প্রতি নীল চোখে প্রেমের দীপ্তি ভাসে। তার নাচের তালে বাতাসও যেন মিলেছে গান, হৃদয়ের ভিতরে বাজে এক অদ্ভুত প্রেরণার বান। নীল চোখের গভীরে জমে ওঠে স্বপ্নের নদী, চঞ্চল হরিণী হয়ে যায় প্রেমের এক নীরব সঙ্গী। প্রতিটি ধাপ, প্রতিটি হাসি, প্রতিটি দৃষ্টি মনের অন্দরে ফোটে আনন্দের নরম স্পন্দন। ছোট বাবুই পাখির মতো উড়ে যায় রোমাঞ্চের নীল আকাশ, আর প্রিয়তমার নাচে হারিয়ে যায় সমস্ত ভয় ও ব্যথার বাস। প্রিয় রাইমা, দুই পরিবারের এমন ভয়ানক শত্রুতা মিটমাট করে আমি কি পারবো তোমাকে জিতে নিতে? প্রশ্নটা যত সহজ শোনায়, তার ভিতরে ততটাই ভয় লুকিয়ে আছে। কারণ এখানে শুধু ভালোবাসা না, আছে অহংকার, পুরনো ক্ষত, বছরের পর বছর জমে থাকা ঘৃণা। তবুও জানো, আমি হাল ছাড়তে শিখিনি। তোমাকে পাওয়ার জন্য নয়, তোমাকে শান্তিতে রাখার জন্য আমি লড়তে চাই। আমি চাই না আমার ভালোবাসা কারো অভিশাপ হয়ে দাঁড়াক। আমি চাই এই ভালোবাসাই হোক দুই পরিবার মিলনের কারণ। হয়তো পথটা সহজ হবে না, হয়তো আমাকে অনেক অপমান, অনেক বাধা পেরোতে হবে, তবুও আমি চেষ্টা করব। কারণ তুমি শুধু আমার ভালোবাসা না, তুমি আমার জীবন। আর জীবন নিয়ে কেউ কখনো হেরে যায় না, শুধু সময় লাগে জিততে। যদি তুমি আমার পাশে থাকো, তাহলে এই অসম্ভবটাকেও আমি সম্ভব করতে পারবো। বলবে রাই, আমার সাথে এই লড়াইটায় পাশে থাকবে। অপেক্ষায়। তাহির মির্জা, 5/8/2021। রায়, আজকে তোমার ফলাফল দেখার পর আমার হৃদয় আনন্দে নাচছে। দুর্দান্ত রেজাল্ট। প্রতিটি বিষয়ে তুমি যে উৎকৃষ্ট নম্বর নিয়ে গেছো, সেটা শুধু তোমার মেধার ফল নয়, তোমার পরিশ্রম, ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ। আমি মনে করি তুমি শুধু ভালো পড়াশোনা করেছো না, তুমি নিজেকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছো, সীমা অতিক্রম করেছো। আমি জানি রাত জেগে পড়াশোনা করতে করতে তুমি কতটা পরিশ্রম করেছো। সেই সমস্ত মুহূর্ত আজ তোমার এই সাফল্য রূপ পেয়েছে। রাই, আমি গর্বিত। আমি শুধু তোমার ভালোবাসা পাবো তাই নয়, আমি গর্বিত যে তুমি আমার জীবনের অংশ হবে। এই রেজাল্ট শুধু একটা নম্বর নয়, এটা তোমার ক্ষমতা, তোমার অধ্যবসায় এবং তোমার ভবিষ্যতের সম্ভাবনার প্রমাণ। আমি আশা করি তুমি এই সাফল্যের সাথে নিজের বিশ্বাস আরও শক্ত করবে, আরও স্বপ্ন দেখবে এবং আরও উজ্জ্বলভাবে এগিয়ে যাবে। আর আমি পাশে থাকব প্রতিটি ধাপে, তোমাকে উৎসাহ দিতে, গর্বিত হতে এবং ভালোবেসে থাকতে। তোমার এই সাফল্যের জন্য অসীম অভিনন্দন রায়। তুমি সত্যিই দুর্দান্ত। ভালোবাসা ও গর্বের সঙ্গে, তাহির মির্জা, 20/5/2022। প্রিয় রায় পাখি, সময়টা কেমন নিঃশব্দে বদলে যায়, তাই না? যে মেয়েটাকে একদিন দূর থেকে দেখে মনে হতো সে এখনো অনেক ছোট, আর সেই তুমি 18-য় পা রেখে একেবারে অন্যরকম হয়ে গেছো। রাই, তুমি বড় হয়ে গেছো। এই কথাটা লিখতে গিয়ে আমার হাত কাঁপছে না, কিন্তু বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠছে। কারণ এর মানে একটাই, এবার আমি আর নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখার অজুহাত খুঁজে পাই না। 5টা বছর নিঃশব্দে দূর থেকে কোনো দাবি ছাড়াই তোমাকে ভালোবেসে গেছি। কখনো সাহস পাইনি সামনে দাঁড়িয়ে বলার আমি তোমাকে চাই, কিন্তু আজ বলতে হচ্ছে। তোমাকে জোর করে পাওয়ার ইচ্ছা আমার নেই, ছিল না কখনো। আমি চাই তুমি নিজের ইচ্ছায় আমার দিকে এক পা এগিয়ে আসো। আমি চাই তোমার সম্মতি, তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা। রাই,
এবার তাসকিনের পালা নিজের ভালোবাসা তোমার সামনে খোলামেলা করে রাখার, তোমাকে নিজের জীবনের অংশ হওয়ার আমন্ত্রণ জানানোর। তুমি যদি না বলো আমি থেমে যাব, তুমি যদি সময় চাও আমি অপেক্ষা করব। আর যদি একবারও মনে হয় এই মানুষটা তোমাকে সম্মান দিতে পারবে, ভালো রাখতে পারবে, তাহলে শুধু একবার বলো আমি আছি। শুভ জন্মদিন জান, তোমার উত্তরের অপেক্ষায় তাহির মির্জা। 2/5/2025। প্রিয় সুখ পাখি, আজ আমাদের বিবাহিত জীবনের দ্বিতীয় রাত, অথচ এই রাতটা হওয়া উচিত ছিল ভালোবাসা, সম্মান আর বিশ্বাসে ভরা। কিন্তু আমি সেটাকে আমার নিজের হাতে কলঙ্কিত করেছি। একটু আগে আমি পশুর মতো আচরণ করেছি তোমার সাথে। তোমার না বলা, তোমার ভয়ে কেঁপে ওঠা শরীর, তোমার চোখের জল, সব কিছু আমি দেখে উপেক্ষা করেছি। এখন যখন তুমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছো, তখন আমার বুকটা ভেঙে যাচ্ছে অপরাধ বোধে। আমি নিজেকে মানুষ বলতে লজ্জা পাচ্ছি আজ। জানো সুখ পাখি, আমি তোমাকে আজকের মতো করে নয়, 5 বছর ধরে ভালোবেসেছি। আড়াল থেকে, নীরবে, কোনো দাবি ছাড়াই। তোমার হাসি, তোমার চঞ্চলতা, তোমার ছোট ছোট অভিমান, সব কিছু আমার পৃথিবী ছিল। কিন্তু সেই ভালোবাসাকেই আমি আজ নিজের হাতে নোংরা করে ফেললাম। আমি তোমাকে পাওয়ার জন্য বিয়ে করিনি, আমি তোমাকে ভালো রাখার জন্য বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু পরিস্থিতির চাপে, নিজের ভয় আর অধিকার বোধের ভুল ব্যাখ্যায় আমি এমন এক কাজ করে ফেললাম যেটার কোনো ক্ষমা হয় না। তোমার শরীরের উপর আমার কোনো অধিকার নেই। যদি তোমার মন আমার না হয়, তুমি হয়তো আমাকে কোনো দিন ক্ষমা করবে না। আর সেই অধিকার তোমার আছে। তুমি যদি আমাকে ঘৃণা করো, তা আমি মেনে নেব, কারণ আমি সেই তাসকিন নই যাকে তুমি হয়তো একদিন বিশ্বাস করতে পারতে। তবু একটা কথা বলতে চাই, আমি অপেক্ষা করব, তোমার ক্ষমার জন্য নয়, তোমার বিশ্বাসটা একদিন ফিরে পাওয়ার জন্য। আমি আর কখনো তোমার উপর কোনো জোর খাটাবো না। তুমি যতদিন না নিজে থেকে আমার কাছে আসতে চাও, আমি তোমার ছায়াতেও পা রাখবো না। আজ থেকে আমি তোমার স্বামী হিসেবে নয়, তোমার অপরাধী হিসেবে বাঁচবো। যদি কোনো দিন আমার এই ভালোবাসাটা তোমার চোখে সত্যি মনে হয়, যদি কোনো দিন মনে হয় আমি বদলেছি, তখন একবার শুধু ফিরে তাকিও। ততদিন পর্যন্ত আমি আমার শাস্তি নিজেই ভোগ করব। ইতি তোমার অপরাধী। 10/5/2025। মির্জা তাসকিন তাহির। প্রিয় জান পাখি, এভাবে তোমাকে বন্দি করার ইচ্ছা আমার কোনো কালেই ছিল না। আমি তো প্রেমে পড়েছিলাম তোমার মুক্ত আকাশে উড়ে বেড়ানো চঞ্চলতায়, তোমার সেই হাসিতে যেটা কারো অনুমতি চায় না। সেখানে আজ তোমার পায়ে শিকল পরাতে হয়েছে, ভাবলেই বুকটা ছিঁড়ে যাচ্ছে আমার। তোমাকে নিজের করে পাওয়ার তাড়নায় আমি ভুলে গিয়েছি ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। ভালোবাসা তো স্বেচ্ছায় আসে, হৃদয়ের দরজা খুলে দেয় নিজেই। আর আমি সেই দরজাটাকেই ভেঙে ঢুকে পড়েছি আজ। জানো, তোমার এই নীরবতা, এই দূরত্ব আমার জন্য সবচেয়ে বড় শাস্তি। তোমার এক ফোঁটা হাসির জন্য যে মানুষটা 5টা বছর অপেক্ষা করতে পেরেছিল, সে আজ তোমার চোখের জল সহ্য করতে পারছে না। আমি প্রতিদিন নিজেকে প্রশ্ন করব, কেন এমন করলাম, কিভাবে পারলাম। হয়তো কোনো উত্তর পাবো না, শুধু অপরাধবোধটাই আরও গভীর হবে। 3/6/2025। মির্জা তাসকিন তাহির। বাবুই পাখি, আমি অপেক্ষা করি, আপনি আর ফিরবেন না। সেই খবরটার, তোমার এই কথাটা আমার বুকের ভিতর বারবার প্রতিধ্বনি হয়ে বাজছে। তুমি আমার ফিরে না আসার অপেক্ষা করছো। এর চেয়ে বড় শাস্তি আমার জন্য আর কি হতে পারে বলো। আমি জানতাম তুমি কষ্ট পেয়েছো, ভেঙে গেছো, কিন্তু তুমি যে আমার অস্তিত্বটাই আর চাও না, সেটা এত স্পষ্ট করে বুঝিয়ে দিলে। আজ নিজেকে সত্যি অচেনা লাগছে। যে মানুষটা 5 বছর ধরে তোমার একটা হাসির জন্য বেঁচে ছিল, আর সেই মানুষটার ফিরে আসা না চাওয়াটাই তোমার শাস্তি।
কিভাবে নিজেকে ক্ষমা করি বলো? তোমার এই কথার পর আমার আর কোনো দাবি নেই, কোনো অধিকার নেই। তুমি যদি চাও আমি আর কখনো তোমার সামনে না আসি, আমি সত্যি আসবো না। কিন্তু একটা সত্যি রেখে যেতে চাই, আমি হারিয়ে যেতে পারি তোমার জীবন থেকে, কিন্তু তোমাকে ভালোবাসাটা কখনো হারিয়ে যাবে না। তুমি অপেক্ষা করছো আমার না ফেরার খবরের জন্য, আর আমি অপেক্ষা করব একদিন তুমি যেন আর কষ্ট না পাও সেই খবরটার জন্য। হয়তো আমাদের পথ দুটো এখানে আলাদা হয়ে যাবে, তবুও দোয়া করি তুমি যেন এমন একটা জীবনে পৌঁছাও যেখানে আমার কোনো ছায়াও তোমাকে আর কষ্ট না দেয়। ইতি তাহির মির্জা, 14/8/2025। এশারে আজান পড়তে রায়ের ধ্যান ভাঙল। সে বোকার মতো আশপাশ দেখে আবার কোলের উপর রাখা নোটবুকটার দিকে তাকালো। তার আবছা মনে পড়ল সেদিনটার কথা। রায় একটা শুকনো ঢোক গিলল। একদিন তুমি যেন আর কষ্ট না পাও সেই খবরটার জন্য। তাহলে এখন কষ্ট কেন পাচ্ছে রায়? হাত পা মির্গি রোগীর মতো কাঁপতে লাগলো। এতক্ষণ সে একটা ঘোরের মাঝে ছিল। নোটবুকটার শেষের দিকে সব কি লিখে গেছে লোকটা। রায়ের মাথা ঘুরে উঠল। কত বড় কথাটাই না একদিন নির্দ্বিধায় বলে দিয়েছিল। আজ কেন জ্বলছে তাহলে ভেতর? বিদেশের মাটিতে হাসপাতালের ঝকঝকে করিডোরে সেজদায় লুটিয়ে আছে রেহেনা শেখ। শুধু তিনি একা নয়, প্রতিটা মির্জা এবং জাবের সকলে দুহাত তুলেছে মহান সৃষ্টিকর্তার দরবারে একটি প্রাণের ভিক্ষার আশায়। এদেশের স্থানীয় নাগরিকরা তেমন একটা কেউ কাউকে নোটিশ না করলেও এই ভিন্ন কালচার অনেকেই উৎসাহ নিয়ে দেখছে দাঁড়িয়ে। সকলে হয়তো প্রার্থনাও করছে এদের মনস্কামনা যেন পূর্ণ হওয়ার উদ্দেশ্যে। রাত ৩টা, ঘণ্টাখানেক আগেই তাসকিনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। একই হসপিটালের মেডিকেলের স্টুডেন্ট রাদীপ আর তাসফিন। যদিও তারা কার্ডিওলজিস্ট হবে, তারপরেও ওটিতে উপস্থিত আছে তাসফিন। হয়তো বাংলাদেশের মাটিতেও জায়গায় জায়গায় প্রার্থনা চলছে মির্জা সাহেবের সুস্থতার জন্য। আরও 2 ঘন্টা পর হয়তো সার্জারি শেষ হবে। মির্জা বাড়ির প্রতিটা সদস্যের ঘরেও তাহাজ্জুদ নামাজ বসেছে সকলে। দুহাত তুলে জায়নামাজে বসে আছে তানিশা। নীরব, কোনো অভিব্যক্তি নেই। মনে মনে বলছে, তুমি অন্তর্যামী খোদা, তোমাকে বলার মতো কিছুই নেই। তুমি তো বান্দার মনের কথা বোঝো। একটিবার ভিক্ষা দাও আমার ভাইয়ার জীবন। সরল সোজা তিশা হাত তুলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। ছোটবেলা থেকে আমাকে বাবার অভাব বুঝতে দেয়নি দুটো মানুষ, আমার চাচ্চু আর বড় ভাইয়া। খোদা একটা বার ফিরিয়ে দাও আবার আমার কাছে আমার সুপারম্যানকে। এত বড় শাস্তি তুমি দিও না আমাদের। সীমা আপার ছোট্ট রুমে সেও দোয়ায় ব্যস্ত। তার পাশে বসা জলি মায়ের সাথে সেও মামার জন্য কান্না করছে। আমাগো মতন না জানি কত মানুষের উপকার করছে ভাইজান। খোদার এই দুনিয়ায় এমন উপকারী মানুষ তো দরকার। নিজের কথা না ভেবে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া মানুষটা আইজি মৃত্যুর দুয়ারে পইরা আছে। তারে তুমি রহম করো। হাঁটুর ব্যথার কারণে ফ্লোরে নামাজ পড়তে পারেন না হুমায়রা শিকদার। কাঠের চেয়ারে তাসবিহ জপতে জপতে বলছেন, আমার জানের বদলে হলেও যেন আমার তাজ ফিরে আসে। বিছানায় বালিশে পিঠ ঠেকিয়ে মায়াও হাত তুলেছে। ফেরেশতার মতো মানুষটাকে আর কয়েকদিন অন্যের উপকার করার সুযোগ দিন মাবুদ। ব্যতিব্যস্ত আহানাও, যে ছেলেকে নিজের হাতে লালন পালন করলাম তার লাশ দেখার মতো দুর্ভাগ্য কপালে লিখিয়েন না রব। রিদিমা মির্জার আর্তনাদ, আমার মেয়েটার বিধবা হওয়ার বয়স হয়নি এখনো। ছোট্ট মেয়ে আমার পেতেছে সোনার সংসার। ইয়া রব, আপনি তো সব দেখছেন। একবার কুদরতি শক্তি দেখিয়ে দিন আপনার। রায়ও নিজের রুমে ফ্লোরে মোনাজাতে ব্যস্ত। দুগাল বেয়ে এখনো গড়িয়ে যাচ্ছে তার বিষাদের অশ্রু। ইয়া রব রহমানুর রাহিম, হে মহান মালিক, আমার পরম দয়ালু, সৃষ্টির স্রষ্টা মহান মালিক, আপনার করুণায় সকল জীবের প্রাণের সঞ্চয়। সর্বোচ্চ শক্তিমান আপনি। আপনার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আপনি কি শুনতে পাচ্ছেন আপনার এই বান্দির
আর্তনাদ শুনলে জবাব দিন মাবুদ, আমি যে আপনার ফরিয়াদের অপেক্ষায়। বুঝ হওয়ার পর সজ্ঞানে কখনো আপনার ইবাদত ছাড়িনি। এত এত ঝড় গিয়েছে আমার জীবনে, কখনো আপনার উপর থেকে বিশ্বাস হারাইনি। তাহলে আজ আর একবার আমার বিশ্বাস, আমার ভক্তিকে জিতিয়ে দিন প্রভু। আমি আপনার বান্দি, যদি একবারও আপনার ইবাদত করে থাকি, তার জোরে, তার বিনিময় হলেও আমার স্বামীর প্রাণ ভিক্ষা দিন আমাকে। ওনার কাছে আমারও মাপ চাওয়া এখনো বাকি। জেনে না জেনে কষ্ট আমিও কম দেইনি। তার কাছে এখনো ক্ষমা চাইতে পারিনি আমি। স্ত্রী হিসেবে কোনো দায়িত্ব পালন করিনি আমি। ভালো হোক খারাপ হোক, স্বামী তো আমার। আপনার ফয়সালার উপর আর কোনো কুদরত নেই। আর একবার জিতিয়ে দিন আমাকে। আমার সন্তানের জন্য হলেও তাকে বাঁচিয়ে পাঠান আবার। আমি কি জবাব দেব আমার সন্তানকে? ওর মায়ের পাশে থেকে ওর বাবা এতটা অসুস্থ হয়ে গেল, ওর মা টেরও পেল না। সে দুনিয়ায় এসে বাবার কথা জানতে চাইলে যে আমার মুখ থাকবে না। লোকটা তো জানেও না সে বাবা হতে যাচ্ছে। আমি তাকে জানানোর সুযোগটুকু পেলাম না। আমার তো কর্তব্য তাকে জানানো। বাবা হিসেবে সে সবার আগে জানার অধিকার রাখে। তাই এখনো কাউকে জানাতে পারিনি আমি। তাকে ফিরিয়ে দিন খোদা। অন্তত আমার অনাগত সন্তানের জন্য হলেও তাকে ফিরিয়ে দিন। ইয়া আল্লাহ, আপনি তো অন্তরের খবর জানেন। মুখে না বলা কথাগুলো আপনার অজানা নয়। আমার বুকের ভিতর জমে থাকা প্রতিটা কষ্ট, প্রতিটা অপরাধবোধ আপনি দেখছেন। আমি স্বীকার করছি আমার ভুল, আমার অবহেলা, আমার না বলা হাজারো কথার বোঝা আজ আমাকে শ্বাস নিতে দিচ্ছে না। ইয়া রব, আপনি তো মৃত মাটিতেও প্রাণ সঞ্চার করেন, শুকনো ডালেও কুঁড়ি ফুটিয়ে দেন। তাহলে আমার এই ছোট্ট আশাটুকু কি আপনার জন্য খুব কঠিন? একবার শুধু দয়া করুন, একবার আমার ভাঙা বুকটা জোড়া লাগিয়ে দিন। আমি প্রতিজ্ঞা করছি প্রভু, যদি তাকে ফিরে পাই, আমি আর কখনো অবহেলা করব না। তার প্রতিটা হাসির কারণ হব, তার প্রতিটা কষ্ট নিজের করে নেব। আমি আপনার পথে চলব, আরও বেশি করে আপনার ইবাদতে নিজেকে সঁপে দেব। শুধু একবার, একবার তাকে আমার কাছে ফিরিয়ে দিন। তার কণ্ঠটা আবার শুনতে চাই আমি। তার চোখে আমার জন্য সেই ভালোবাসাটা আরেকবার দেখতে চাই। আমার সন্তানের কসম খোদা, ও যেন বাবার আদর থেকে বঞ্চিত না হয়। ও যেন জন্মের পর বাবার কোলে মাথা রাখতে পারে। ওর ছোট্ট হাতটা যেন বাবার আঙ্গুল আঁকড়ে ধরতে পারে। আপনি ছাড়া আমার আর কেউ নেই প্রভু। আপনার দরজায় এসেছি, খালি হাতে ফিরিয়ে দেবেন না আমাকে। রায় ফ্লোরে বসে আছে, পুরো শরীর শীতল, ঘরে তাপমাত্রা উপেক্ষা করে কেঁপে কেঁপে যাচ্ছে। চোখ লালচে, দৃষ্টিতে ধোঁয়া, প্রায় কিছুই স্পষ্টভাবে দেখা যায় না। দুহাত মাথার উপর তুলে প্রার্থনা করছে, কিন্তু কথা যেন তার গলা আটকে গেছে। তার কণ্ঠ হালকা ভেসে যাচ্ছে, শুধু শ্বাসের সাথে কখনো এক ধরনের ফিসফিসানি, কখনো হালকা কাঁপুনি। মাথার মধ্যে এক অদ্ভুত ঘোর। মনে হচ্ছে গত 8 মাসে প্রতিটি মুহূর্ত, তাসকিনের প্রতি তার অবহেলা, কথার আঘাত এবং আজকের এই ব্যথা সবই একসঙ্গে ধাক্কা দিচ্ছে। শরীর প্রতিটি অংশে ক্লান্তি, হৃদয়ে ব্যথা, চোখে অশ্রু, সব মিলেমিশে যেন একটি ভারী বোঝার মতো চাপ তৈরি করেছে। তার মনে বারবার ঘুরপাক খাচ্ছে তাসকিনের লেখা চিঠির প্রতিটি লাইন। একদিন তুমি যেন আর কষ্ট না পাও, সেই খবরটার জন্য। এই কথা তার ভেতরের এক কোণায় বারবার জ্বলছে, অথচ এখন সে কষ্ট পাচ্ছে। চোখে জল, হৃদয় ব্যথিত, নিঃশ্বাস ওঠা বন্ধ। রায় নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইছে, কিন্তু তার হাত পা মৃগী রোগীর মতো কাঁপছে। হৃদয় অস্থির, মনে এক ধরনের আতঙ্ক মিশ্রিত ক্রোধ, অপরাধবোধ এবং নিঃশ্বাসে জড়ানো বিষাদের স্রোত। সে বুঝতে পারছে আজ শুধু প্রার্থনা নয়, এই মুহূর্তে তার নিজের আত্মার পরীক্ষাও। রায় একবার গভীর শ্বাস নিচ্ছে, চুপচাপ চোখ বন্ধ করে প্রার্থনার মধ্যে নিজেকে ছেড়ে দিচ্ছে। কিন্তু কাঁপুনি কমছে না, অশ্রু থামছে না। প্রতিটি মুহূর্ত তার মনে বারবার মনে করিয়ে দিচ্ছে তাসকিনের জন্য সে কতটা প্রস্তুত, কতটা অসহায় আজ। শরীর শিথিল, মন ব্যথিত, চোখ ভরা। রায় এক সময়ের মতো আর শুধু অপেক্ষাকারী নয়, সে এখন ভীত, ক্ষুব্ধ, দুঃখিত এবং এক অনন্ত আশার মধ্যে
আটকে থাকা, একই সঙ্গে নিজের অপরাধবোধ এবং প্রার্থনার মধ্যে লড়ছে। এরই মধ্যে হঠাৎ রায়ের ফোন বিকটভাবে বেজে উঠল। রায় যেন আকাশ থেকে ঝরে পড়ল। হৃদয়টা এক মুহূর্তে লাফ দিল। স্ক্রিনে তাসফিনের নামটা দেখে চোখ ঝলসে উঠল। কানে কাছে ফোনটা তুলতেই কণ্ঠটা কম্পমান হয়ে গেল। রায় কণ্ঠে অনিশ্চয়তা আর ভয় মিশ্রিত অবস্থা ধরে রাখতে পারছিল না। হ্যাঁ, হ্যালো। ফিরতি কানে তাসফিনের শব্দ। ভাইয়ার অপারেশন 99% সাকসেসফুল হয়েছে ভাবি। রায় মুহূর্তে জমে থাকা বাতাসের মতো হালকা হয়ে গেল। বুকটা যেন ফেটে যাবে। চোখে জল ভর করে এলো। কিন্তু এবার আনন্দের, স্বস্তির। সে ফোন ধরে 2 হাত বুকের কাছে চেপে ধরল। কণ্ঠে ভেসে উঠল কম্পমান কিন্তু হৃদয় ভরা আনন্দে। ফ্লোরে বসে থাকা রায় হালকা দম ফেলতে শুরু করলো। এত প্রার্থনা, অবসান মুহূর্তে। যে আতঙ্ক আর ব্যথায় ভেঙে পড়েছিল সে মুহূর্তে যেন নতুন এক জীবন খুঁজে পেল। প্রেম, বিশ্বাস আর প্রার্থনার প্রতিফলন চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। চলবে।